নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাক্টিং মাই লাইফে তোমাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আবার আমি তোমাদের কাছে নতুন টিপস নিয়ে চলে এসেছি অভিনয় সম্পর্কিত। তার আগে যেটা বলবো, যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো এবং অভিনয় যাদেরকে সঠিকভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে, এই চ্যানেল থেকে কিছু না কিছু যারা শিখতে পাচ্ছে, তাদেরকে অবশ্যই বলবো বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেন সবার প্রথম নোটিফিকেশনটি তোমার ফোনে পৌঁছে যাওয়ার জন্য। আজকে তোমাদের কাছে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করতে এলাম সেটা হলো, কোন ডিরেক্টরের ছবি রিলিজ হয় না, কোন ডিরেক্টরের ছবি হল পর্যন্ত পৌঁছাতে পারে না, কোন ডিরেক্টরের ছবি ওই 2-4 দিন শুটিং হওয়ার পরই বন্ধ হয়ে যায়, কোন ডিরেক্টরের ছবি করতে গিয়েই মুখ থুবড়ে পড়ে, প্রডিউসার পালিয়ে যায়। কেন এগুলো হয় তার কারণ ব্যাখ্যা সবটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। তোমরা হয়তো এইরকম বহু মানুষের সঙ্গে কাজ করেও ফেলেছো, যে কাজটার হয়তো প্রতীক্ষায় বসে আছো 2 বছর 4 বছর 10 বছর হয়তো হয়ে গেছে, যে বুঝতে পারছো যে হয়তো হ্যাঁ কাজটা কমপ্লিট হয়েছে বা অনেকটা পোরশন এগিয়ে গেছে, তুমি আবার ডাক পাবে বা কাজটা শুটিং আবার শুরু হবে বা কাজটা রিলিজ হবে, কিন্তু হচ্ছে না। অপেক্ষায় থাকতে থাকতে 5 বছর 10 বছর 20 বছর কাটতে চললো, কিন্তু সেই ছবি মুক্তি পেল না। কেন? তার কারণ হচ্ছে সেই সমস্ত ডিরেক্টররা সঠিক কনসেপ্টে এগোয় না, সঠিক পদ্ধতিতে এগোয় না। তারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ করতে এসেছে, তারা সঠিক রাস্তাটাই জানে না। হ্যাঁ, সঠিক রাস্তাটা তারা কেন জানে না সেটাই আজকে আমি ব্যাখ্যা করছি। সেটা তোমরা শুনে রাখো, তোমাদের খুব কাজে লাগবে। আগামী দিনে অভিনয় জগতে এগোতে গিয়ে তোমাদের এই জিনিসগুলো কিন্তু সবার প্রথম প্রয়োজন পড়বে, যে তুমি জাজমেন্ট যাতে সঠিকভাবে করতে পারো। হ্যাঁ, যে চট করেই কাউকে বিশ্বাস করে সেই প্রোডাকশনে খাটছো, সেই প্রোডাকশনে করছো, সেটা কিন্তু নয়। কারণ আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম যে একজন ডিরেক্টর যদি তোমাকে পরপর বলে আমি 3টে ছবি একসঙ্গে কাজ করছি, বা ছবিগুলো নানা রকম ভাষার মধ্যে ডাবিং করে কাজ হবে, বা বাংলায় রিলিজ হবে, বাংলাদেশে রিলিজ হবে, আমাদের বলিউডে রিলিজ হবে, বা উড়িয়া ভাষায় তামিল ভাষায় ছবিটা ডাবিং করে রিলিজ হবে, যদি এই রকম স্বপ্ন দেখায় নতুন একজন ডিরেক্টর, যে কিছুই জানে না, হয়তো সেইভাবে এখন একটাও কাজ করে ওঠেনি, তারা কিন্তু এগুলো একদম ভুল কথা বলে। কারণ তারা সেই আবেগী ভাষা মানুষের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, কিছুই বা পারো আর নাই পারো, কিছু একটা ছোট্ট বিষয় দেখেও অনেকটা বড় আকার ধারণ করে ফেলে তারা। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, এক একজন ডিরেক্টর এক এক রকম, সেই রকমই কিছু গল্প শুনে রাখো। যেমন আমি প্রথমেই এক ডিরেক্টরের গল্প বলছি, মানে আমার চোখের সামনে দেখা, এবং আমিও এই রকম প্রোডাকশনগুলোয় যখন অভিনয় করতাম, তাদের সঙ্গে কাজ করেছি দীর্ঘদিন ধরে, সেই রকমই কিছু গল্প বলবো। কোনো অবাস্তব ভুয়ো গল্প নয়, তোমাদের সঙ্গে সময় কাটানোর মতো সময় নিয়ে আমি কিন্তু গল্প করতে আসিনি। যে কটা কথা বলবো সেই কথাগুলো কিন্তু পুরোটাই বাস্তব, যেটা আমার সঙ্গে ঘটেছে। তো সেই রকমই কথা, সেই রকমই গল্প আজকে তোমাদেরকে শোনাবো। এই গল্পগুলো কিন্তু তোমাদেরকে আগামী দিনের এগোনোর জন্য পথটাকে শক্ত করে দেবে। তাই শক্ত করার জন্যই আমি আজকে আমার অ্যাক্টিং মাই লাইফে দাঁড়িয়ে। তো যাই হোক, আমি প্রথম যে ডিরেক্টরের গল্পটা বলছি সেটা শুনে রাখো। আমি কোনো ডিরেক্টরেরই নাম উল্লেখ করবো না, কারণ বুঝতেই পারছো ব্যাপারটা। তো যাই হোক, আমি কনসেপ্টটাকে বলে দিচ্ছি যে কে কোন ধরনের ভাবে, কি ধরনের ভাবে কাজ করতো, আর তাদের কাজ কেন রিলিজ হয়নি সেটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। যেমন একটি ছেলেকে দেখলাম যে সে হঠাৎ করে বলল যে আমি একজন ডিরেক্টর, আমি প্রথম একটা ছবির কাজ করছি। হ্যাঁ, তো সে বলল সে একটা অন্য প্রোডাকশনে গিয়েছিল, সে 1 মাস 2 মাস মনে হয় সম্ভবত ক্লাস করেছে, সেই প্রোডাকশনটার খোঁজ খবর পেয়েছিল, সে সেখানে ভর্তি হয়েছিল। হওয়ার পর তার মনে হয়েছে ওই ডিরেক্টর কিচ্ছু জানে না, ও সব জানে। তো যাই হোক, ও সব জানতো, 2 মাসের মধ্যে সমস্ত কিছুটা শিখে ফেলেছিল। তো এই সমস্ত কিছুটা শিখে ফেলার জন্য যেটা হয়েছিল, ওখান থেকে বেশ কিছু স্টুডেন্টকে, মানে বন্ধু বান্ধব করে ফেলে সেখান থেকে কিছু স্টুডেন্টকে ছিনিয়ে নিয়ে আসে, যে ভাই আমি নিজে কাজ করছি, আমার হাতে সব আছে, ক্যামেরা লাইট সমস্ত কিছু আছে। হ্যাঁ, তো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে কিছু স্টুডেন্ট ভাঙিয়ে নিয়ে আসে, তার পাড়া থেকে কিছু বন্ধু বান্ধব নেয়, এরকম কয়েকজন একটা টিম জোগাড় করে নিজের একটা প্রোডাকশন বানিয়ে ফেলে। খুব ভালো কথা, নিজে প্রোডাকশন বানানোর পর একটা ছবির কনসেপ্ট তৈরি করে ফেলে, একটা টেলি ছবি করবে। খুব ভালো জিনিস শুনলাম। হ্যাঁ, তো আমাকে সেখানে ইনভাইট করেছিল যে দাদা তুমি একটুখানি আমার সঙ্গে থাকবে। তো আমি প্রথমতই আমি বুঝতে পেরেছিলাম যে কি ধরনের বা কি বৃত্তান্ত, যেহেতু আমার একটু কাছাকাছি ছিল, আমি সেক্ষেত্রে গিয়েছিলাম, ফ্লোরে গিয়েছিলাম। তো কাজ যখন রেডি করছে দেখলাম যেটা যেটুকু করার করছে, তো সমস্ত কিছুটাই রেডি। তারপর যেটা করলো,
আর্টিস্টকে রেডি করিয়েছে, মেকআপ করিয়েছে, লাইট করিয়েছে, সমস্ত কিছু। যাই হোক, তো তারপরে ফ্লোরে গিয়ে আমি যেটা দেখলাম যে হ্যাঁ একটা শুটিং স্পট রেডি করেছে। ওর শুটটা ছিল একটা চায়ের দোকানে। হ্যাঁ, তো একটা চায়ের দোকানে, রোডের উপরে একটা চায়ের দোকানে শুট করছে। কিছু বন্ধু বান্ধব বসে আছে, একটা ছেলে আসছে ওখানে, এসে একটা মেয়ে থাকছে, তার সঙ্গে কথোপকথন, এরকম একটা কিছু সিচুয়েশন সামথিং ছিল। তো এই সিচুয়েশনের মধ্যে যখন ডিরেক্টর আর কি সমস্ত কিছু রেডি করে ফেলে, হ্যাঁ, ক্যামেরাটা শুট করছিল যেটা, সেটা হলো একটা হ্যান্ডি ক্যামেরায় শুট করছিল, যেটা তোমরা দেখে থাকবে বিয়ে বাড়িতে যেসব সোনি বা এই সমস্ত কোম্পানির ক্যামেরা, যে হ্যান্ডি ক্যামেরা যেগুলো থাকে, যেগুলো দেখবে হাতে করে নিয়ে শুট করে, এই ছোট ছোট সাইজের ক্যামেরাগুলো। তো সেই রকম একটা ক্যামেরায় শুট করছিল। যাই ফার্স্ট কাজ ওনার, আমি ছোট করছি না, ভালো। কিন্তু ওনার যেটা ফার্স্ট ভুল ছিল, সেই ভুলটা হচ্ছে যখন সমস্ত টিমটাকে রেডি করানোর পর ডিরেক্টর মানে বেশ লম্বা চওড়া স্বাস্থ্যবান ছিল, তো সেক্ষেত্রে বেশ ভালো লাগে। একটা ডিরেক্টর মানে একটুখানি চেহারা স্বাস্থ্য বা লম্বা চওড়া হলে বেশি সুন্দর লাগে, কেন বেশ মনে হয় যাতে সবাই একটুখানি ভয় পায় বা সবাই সম্মান করতে পারে, শেয়ার করবে, সেরকম ওর মধ্যে ছিল, এটা ছিল। তো যখন রেডি করার পর একটা ডিরেক্টর যেভাবে আদেশ করে সবাইকে, তো সেইভাবেই বেশ জোর গলায় বললো, হ্যাঁ, যে ক্যামেরা রেডি? ক্যামেরাম্যান বললেন হ্যাঁ দাদা রেডি, ঠিক আছে। লাইট রেডি? এই মেকআপ তোমার সব ঠিক আছে তো? এই আর্টিস্ট তুমি রেডি? আর্টিস্ট বললে হ্যাঁ দাদা রেডি। অল প্রোডাকশন রেডি তো? হ্যাঁ দাদা রেডি। তো সবাই রেডি করে দেওয়ার পর বললো ক্যামেরা রোলিং প্যাক আপ। সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল নরমালি। তো ডিরেক্টর বললো অবাক হয়ে গেছে, কি হলো প্যাক আপ বলছি, কাজ শুরু করছো না? তো সবাই অবাক, দাদা মানে কি মানে তোমাদেরকে প্যাক আপ বলছি, কাজ করতে প্যাক আপ বললাম তো, না শুরু করো। তখন আর্টিস্ট বলছে দাদা আপনি তো প্যাক আপ বলছেন, ওটা তো অ্যাকশন হবে। তখন ও আচ্ছা আচ্ছা, দেখেছো আমার মাথায় না এই তোমাদের জন্য না এই চারিদিকে ম্যানেজ করতে করতে আমরা সব ঘেটে যাই। হ্যাঁ ঠিক আছে চলো চলো, ঠিক আছে ওই হলো, নাও অ্যাকশন। তো প্রথম একজন ডিরেক্টরকে দেখলাম যে পুরো টোটাল টিম রেডি করে প্রথম শুট শুরু করতে গিয়ে আগেই বলছে যে প্যাক আপ। তো আমরা একটা জিনিস ভালো করে জানি, যারা কাজ করে বড় বড় যারা ডিরেক্টর, হ্যাঁ, তো সেই সমস্ত ডিরেক্টররা যদি ফ্লোরে কাজ শুরু হওয়ার আগে যদি কেউ প্যাক আপ বলে ফেলে, অনেক সময় অনেক ডিরেক্টররা ছিলেন যে কাজই বন্ধ করে দিত। মানে প্যাক আপ কথার অর্থ হলো আমি কাজ শুরু করার আগেই কিন্তু কাজটায় বাধা পড়ে গেল। এবং আমাদের এই ফিল্ম জগতে কিন্তু এই জিনিসটাকে খুব মানা হয়, কারণ সত্যি তাই একটা দিনের যে খরচ, একটা শুটিংয়ে হ্যাঁ ফ্লোরে যে খরচটা থাকে, সেটা কিন্তু যারা কাজ করে প্রোডিউসার ডিরেক্টররা খুব ভালো করে বোঝে। তাই যদি কেউ এই রকম অশুভ কথাবার্তা বলে ফেলে কাজ শুরু হওয়ার আগেই, তাহলে অনেক ডিরেক্টররা কাজ করা বন্ধ করে দিত। যাই হোক, এই ডিরেক্টর তো দারুণভাবে কাজ করেছিলেন, কারণ ডিরেক্টর নিজেই বলছে প্যাক আপ। যাই হোক, এই একজন ডিরেক্টরের গল্প গেল। তো এই রকম বহু ডিরেক্টরকে আমি দেখেছি যারা ফ্লোরে গিয়ে শুধুমাত্র কাজ না করে অকাজ কুকাজ করে বেড়াতেন। আরো একজন ডিরেক্টরের গল্প বলছি, তিনিও একটা, সেই সময় টেলিছবির কিন্তু দুর্দান্ত মার্কেট ছিল। দূরদর্শন যখন আমাদের হাই র্যাঙ্কের পজিশন ছিল, সেই সময় কিন্তু খুব ভালো টেলিছবি চলতো। তো সেই রকম আমি একটা টেলিছবিতে হিরো কাস্টিং এর জন্য সিলেক্ট হই। তো সেই রকম একটা কথা বলছি। তো সেই ছবিতে যখন ডিরেক্টরের সাথে কাজ করতে যাই, দুজন ডিরেক্টর একসঙ্গে মিলিত হয়ে কাজ করছিল। তো তারাও নাকি অনেক কাজ করেছে বা অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে। তো আমি সেখানে গেলাম, তাদের সঙ্গে বেশ কয়েকদিন গ্রুমিং করতে হলো, গ্রুমিং করলাম। গ্রুমিং করার পর যেটা বুঝলাম যে আমাদেরকে মানে পরের দিন একদম ভোর থেকে কাজ শুরু হবে বলে আগের দিন আমাদেরকে সবাইকে ডেকে নেওয়া হলো। এবং একটা বেশ পুরোনো বাড়ি, অনেক দিনের কোথাও একটা ভাঙা বাড়ি পেয়েছিল, পুরোনো মানে বাড়িটা দোতলা বাড়ি, নট আউট, থাকার জন্য ভালো, কিন্তু বাড়িটায় কেউ লোক থাকে না। আমি ফার্স্ট টাইম ওই প্রোডাকশনের সঙ্গে কাজ করছিলাম, তাই আমার একটু নার্ভাস ফিল ছিল এবং তাদের সঙ্গে সেইভাবে মিশতে পারছিলাম না, কারণ ডিরেক্টররা ওদের মতো কথা বলছেন, স্ক্রিপ্ট রাইটার ওদের মতো কথা বলছেন, আমি আর্টিস্টের মতোই ছিলাম। তো যাই হোক, আমার একটা নিজস্বতা আছে, যেটা হলো আমি কোথাও কাজে গেলে, অন্য কোনো ফ্লোরে গেলে, আমি যদি অ্যাজ একজন ডিরেক্টরও হই, যদি আর্টিস্ট হিসেবে আমাকে কেউ সিলেক্ট করে, আমি আর্টিস্ট হিসেবে যদি যাই, আমি ওখানে কিন্তু কোনো ডিরেক্টরিগিরি করি না, কারণ আমার সেটা ডিরেক্টরের জায়গা নয়। আমি ওখানে অ্যাজ একজন আর্টিস্ট, তো আমি আর্টিস্টের মতোই থাকবো। তো যাই হোক, সেই পজিশনে সেই ফ্লোরে যখন ছিলাম, সেখানে আর্টিস্টের মতো ফার্স্ট টাইম কাজ করছিলাম, যাই হোক ঠান্ডাভাবেই ছিলাম।
তো এবার যেখানে আমি রাত্রিবেলা, আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে ওখানে একটা বিছানা ছিল, বিছানার মধ্যে আমরা 5-6 জন মনে হয় ছেলে ছিলাম, একটা ফ্যামিলি কিছু নিয়ে, তার নায়িকার বান্ধবী, নায়িকার মা, এরা সব গেছিল। ওদের জন্য একটা রুম দিয়ে দিল মেয়েদের, আমাদের ছেলেদের জন্য একটা রুম দিয়ে দিল। তো আমরা কয়েকজন মিলে বিছানায় শুয়ে পড়লাম। বিছানার নিচে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, আরো একজন যে ডিরেক্টর ছিলেন, ক্যামেরাম্যান, এরা 3-4 জন মিলে ড্রিঙ্ক করতে বসলেন। তো ড্রিঙ্ক করার সময় যেটা করলেন, ড্রিঙ্ক করতে করতে গল্প করতে শুরু করলেন। মানে ড্রিঙ্ক করতে করতে যেটা হয় আর কি, বেশ ভালো রকম চড়তে শুরু করেছে। ভালো কথা। এবার আমার একটা বিষয় আছে, আমি কোথাও গেলে আমি কোথাও ঘুমাতে পারি না। মানে আমি নিজের বিছানা ছাড়া আমি চট করে অন্য কোথাও গিয়ে, মানে চট করে আমার ঘুম আসে না আননোন জায়গাতে। তো আমি চুপচাপ শুয়ে আছি অন্যদিকে মুখ করে, ওরা তো ওদের মতো গাঁওতালি করছে, তো সেক্ষেত্রে আমার দেখাটা ওখানে ঠিকঠাক না। যাই হোক, চুপচাপ কানে কথাগুলো আসছে। তো ওদের রাতের বেলা যে কনসেপ্ট দেখলাম, কনসেপ্টটা শুনে আমি তো রীতিমতো থ। কারণ ওরা কাজ শুরু করার আগেই বলছে যে কাল সকালে যদি ওই হিরো, ওই হিরোইন যদি একটা শট ভুল করে, রাস্তায় দাঁড়িয়ে এমন বলবো না, মানে ভাষাটা বুঝতেই পারছো কোন ভাষায় কথা বলছিল। যাই হোক, তো এমন বলবো না, তখন বুঝতে পারবে, ঠিক আছে? অভিনয় করতে আসা অত ছেলে খেলা না, ঠিক আছে? আমার কাছে একটা ভুল হলে আমি ছাড়ি না। আমি নিয়ে তখন বুঝলাম, আরে শাবাশ, মানে বিশাল বড় ডিরেক্টর। কারণ উনি আর্টিস্টকে প্রথমেই বুঝে গেলেন, মানে ভুল করুক বা ঠিক করুক, মানে একটা কাজ করলে আমরা কি করি, একটা বন্ধন একাত্ম হয়ে যাতে ভালো করে কাজটা করতে পারে, তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, তাকে মনে সাহস যোগাতে হবে, কনফিডেন্স দিতে হবে। সেটা না করে ফার্স্ট টাইমই দেখলাম যদি একবার ভুল করে প্রথমেই। তো সেই হচ্ছে ব্যাপার। এরকম একজন ডিরেক্টরকে দেখলাম। তো তেনার ছবিটাও তাই, ছবিটা আজ পর্যন্ত রিলিজ হয়নি। তো অনেক কষ্ট করে কাজ করা হয়েছিল, অনেক দিন ধরে কাজ করা হয়েছিল, কিন্তু কাজটা হয়নি। আরো একজন ডিরেক্টরের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। তিনি হলেন বেশ বিখ্যাত একজন ডিরেক্টর। তাই উনি নাকি, মানে উনি নিজের মুখে বলতেন যে উনি একজন বড় বিখ্যাত ডিরেক্টর। ওনার সমস্ত প্রোডাকশন, সমস্ত হাউসে, সমস্ত টিভি চ্যানেলগুলোতে সমস্ত সময় প্রতিটা মুহূর্ত তেনার যাওয়া আসা, ওনাকে এক কথায় সবাই চেনেন, এরকম একটা ব্যাপার। তো উনিও একটা ভৌতিক ছবি করবে বলে সমস্ত কিছু ঠিক করলেন। তো আমাদের বেশ কিছু ছেলে মেয়েকে সিলেক্ট করলেন, আমরা একটা টিম তৈরি হয়ে গেছিলাম। তো গ্রুমিং করানো শুরু হওয়ার পর তারপরে জানতে পারলাম এক এক করে, মানে আমরা কয়েকজন ছিলাম, আমরা ওই যে আগে একটা কথা বলেছিলাম যে আমরা কিছুজন একটা মানে টিম হয়ে গেছিলাম। তো আমাদের টিমে চট করে কেউ কিন্তু ঠকাতে পারতো না, কারণ আমরা একটা জোর ছিলাম, তো কেউ চট করে বলতে পারতো না। আননোন যারা ছিল তাদের থেকে পরে শুনলাম একজন খুব গরিব অসহায় একটা মেয়ে ছিল, তার অভিনয় খুব ইন্টারেস্ট ছিল। তো সে বাড়ি থেকে এসেছিল অভিনয় করার জন্য। তার থেকে নাকি তার সোনার কানেরগুলো নিয়ে নিয়েছিল, কেন? টাকা দিতে পারেনি বলে। তারপরে আরো একটা মেয়ের থেকে এরকম 5,000 টাকা নিয়েছিল, একটা ছেলের থেকে এরকম 15,000 টাকা নিয়েছিল, এরকম অনেক টাকা নিয়েছিল। সেটা পরে, যদিও ওনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তো আমি কাজে গিয়ে যেটা দেখলাম, ওনাকে স্ক্রিপ্ট দেওয়ার কথা হচ্ছিল। উনি কোনোদিনই স্ক্রিপ্টে কোনো কাজ করাতেন না। উনি বলে দিতেন এইরকম এরকম করতে হতো। যে তারপরে উনি বললেন স্ক্রিপ্ট আমি আগে থেকে কিন্তু হাতছাড়া করবো না, কারণ তোমরা আগে থেকে যতটা রেওয়াজ করা করে নাও, কিন্তু স্ক্রিপ্ট আমি দেব না। এখানে গ্রুমিং করো, স্ক্রিপ্ট ছাড়া। স্ক্রিপ্ট পাবে একমাত্র ফ্লোরে, নাহলে তোমরা কিসের আর্টিস্ট? খুব ভালো কথা, ফ্লোরে গিয়ে স্ক্রিপ্ট পাবো। রীতিমতো আমরা ফ্লোরে পৌঁছালাম যেদিন শুটিং এর ডেট। সবাই টোটাল টিম পৌঁছানো হলো। সেটা হচ্ছে একদম বিভৎস একটা জঙ্গল এরিয়া, গ্রাম্য এলাকা, এবং জঙ্গল মানে থাকার কোনো জায়গা নেই। একটা কাদের বাড়িতে, মানে যেখানে ওই গরু ছাগল আছে, ওই একটা বারান্দাকে ওরা যা হোক করে বাড়িতে বলে আমাদের আর্টিস্টের জন্য ব্যবস্থা করেছিল। মানে গিয়ে তো অবাক, আমরা লাগেজ রাখার জায়গা পাইনি। যাই হোক, পৌঁছে গেছিলাম লোকেশনে। যখন কাজটাকে ভালোবাসি, কাজটাকে করতে হবে। ওখানে গিয়ে শুনলাম ডিরেক্টর বলছে স্ক্রিপ্ট কি হবে? এতদিন তাহলে কিসের ওয়ার্কশপ করলে? আমি মুখে যেটা বলবো সেটা করবে, মানে কোনো স্ক্রিপ্ট নেই। উনি মাথা থেকে ওখানে অন স্পট বের করবেন, যা বের করবেন সেটাই নাকি গল্প। তো এই হচ্ছে ওনার গল্প। তো উনি ওখানে যা যা পেরেছিল তাই করিয়েছিল। কিছু কিছু আর্টিস্টকে নানা রকম, সে বলার মতো না কাউকে। মানে আর ডিরেক্টর এমনই, মানে ওনার মানে মনে হচ্ছে কাকে গলা টিপে মেরে ফেলবে, কাকে একটা মেয়েকে তো রীতিমতো পায়ের জুতো খুলে মেরেই দিল। মানে এমন ডিরেক্টর যে উনি কাজের জন্য কাজ কতটুকু করলো আমি দেখলাম না, কিন্তু মানে মা মাসি উদ্ধার করে গালাগালি দিতে জানেন। আর মানে কি বলতে হয়, মানে কিছু নিজেই হয়তো জানেন না। যাই হোক, তো ওই আমি বাকি কিছু বলছি না। তো এইরকম একজন ডিরেক্টরের কাজ করলাম। তিনিও তাই ছবিটা মানে ক্যাপচার করেছিলেন
আর তারপরে দেখেছিলাম একটা রাফ কাট করে রেখেছিলেন, সেই রাফ কাটটা আমাদেরকে দেখিয়েছিলেন, এই দেখো। তো দেখলাম ছবিতে হয়নি, একটা কি বলবো জগা খিচুড়ি তৈরি করেছিল। যাই হোক, এই হচ্ছে আরেকজন ডিরেক্টরকে দেখলাম। তো আরো একজন ডিরেক্টরের গল্প বলছি, আরো একজন ডিরেক্টর যেটা ফিল্ম ডিরেক্টর। হ্যাঁ, আমি বেশ কিছু স্ক্রিপ্টিং করেছিলাম সিনেমাটিক, তো এই সিনেমার গল্পের জন্য কিছু প্রোডাকশনে যুক্ত হয়েছিলাম। সেই রকমই একটা প্রোডাকশন থেকে শুটিং আমরা আউটডোর বেরিয়েছিলাম, সামুদ্রিক এলাকা। সেই এলাকায় যখন শুট হচ্ছে, তো সেখানে কোরিওগ্রাফার একটা ডান্স কোরিওগ্রাফি চলছিল, ছবির একটা রোমান্টিক সিচুয়েশন। তো সেক্ষেত্রে আমিও ওখানে প্রেজেন্ট ছিলাম। আর আমার বয়সটা যেহেতু অ্যাজ এ একটা হিরোর বন্ধুর মতো বা নানান দিক থেকে চলে যায়, আর আমি যেহেতু ডান্স করতে পারি, তো অ্যাক্টিংও পারি, সেক্ষেত্রে যখন যেখানে কাজে হয় হয়তো সামথিং ছোট ছোট ক্যারেক্টারও করেছি হেল্পের জন্য। তো ওখানে গিয়ে ডিরেক্টর আমাদেরকে বলেছেন যে শুভঙ্কর, তাহলে তুমি একটুখানি এখানে একটা ব্যাকআপ লাগবে, তুমি একটু করে দাও। তো করেছিলাম আমি। তো সারাদিন সমুদ্রের পাড়ে ওই মারাত্মকভাবে গরমে রোদ্দুরে সেই কাজটা করেছিলাম। ডিরেক্টর কি করেছিলেন, ডিরেক্টর বড় একটা গাড়ির পাশে গিয়ে উনি আমাদের যে রিফ্লেক্টরগুলো হয়, রিফ্লেক্টরগুলো পেতে নিলেন একদম বিছানার মতো করে, পেছে নিয়ে একটা গামছানা টাওয়াল ছিল, সেটা গায়ের এক সাইড করে বালিশের মতো করে শুয়ে পড়লেন। কোরিওগ্রাফারকে বললেন, ঠিক আছে তোমরা কাজটা করো, তাহলে আমি একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়া মানে উনি সারা দুপুরটা একদম বিকেল পর্যন্ত ঘুমিয়ে নিলেন একটু ছাওয়া পেয়ে। আর এদিকে কোরিওগ্রাফার ক্যামেরাম্যান যা কাজ করছে করে যাচ্ছে, করে গেল, বেশ খুব ভালো কথা, সারাদিন ধরে কাজ হলো, কাজটা হলো। পরবর্তীকালে আমি শুনলাম যে ডিরেক্টর বলছে যে ওইগুলো না, ক্যামেরাম্যানটা এত জঘন্য ছিল যে সমস্ত শটগুলো জ্বালিয়ে ফেলেছে, বাজে শট তুলেছে। হ্যাঁ, তো শটগুলো ফেলে দিতে হচ্ছে, আবার নতুন করে শট করতে হবে। তো এই একজন ডিরেক্টরকে দেখলাম যে আমি একটা জিনিসই বুঝলাম যে যার ছবি হচ্ছে, যে ডিরেক্টরের ছবি হচ্ছে, সেই ডিরেক্টর তো খুব বোকা, তিনি ঘুমোচ্ছেন। অন্যরা কাজ করে, ওনার দায়িত্ব দিয়ে দিয়েছে, কোরিওগ্রাফার আছে না, কিন্তু উনি মনে করলেন না যে কোরিওগ্রাফার আছে মানে আমাকেও শটগুলো দেখতে হবে, আমার ছবির কনসেপ্ট কোথায় সঠিকভাবে হচ্ছে, কি কোথাও ভুল হচ্ছে, এটা কিন্তু উনি দেখার প্রয়োজন বোধ করলেন না। পরবর্তীকালে কি করলেন, শটগুলো চলে গেছে, আবার করো। প্রডিউসারের বাঁশ আর কি, তাছাড়া কিছু না এইসব ডিরেক্টরের জন্য। আরো একজন প্রডিউসারকে বিশাল বড় বাঁশ খেতে দেখেছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ এইরকমই আরো একজন ডিরেক্টরকে দেখলাম, যিনি বেশ বড় র্যাঙ্কের সমস্ত আর্টিস্ট নিয়ে, যেখানে লাবণী সরকার থেকে শুরু করে বড় বড় সমস্ত আর্টিস্টরা ছিল, শুধু নায়ক নায়িকা নতুন ছিল, কিন্তু তারাও বেস্ট, খুব ভালো র্যাঙ্কের ছিল নায়ক নায়িকা। তো তারা এবং প্রচুর নতুন আর্টিস্ট ছেলেমেয়েরাও কাজ করছিল। তো সেই রকম একটা কাজে গিয়ে দেখলাম, সেখানে যখন কাজে গেলাম, সেখানে দেখলাম যে ওই ডিরেক্টর কি করলেন, হ্যাঁ একসঙ্গে 20-30টা ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে। কেন, একটা কলেজের সিচুয়েশন আছে, কলেজের একটা সিনের জন্য 30টা ছেলেকে এক সপ্তাহ আগে নিয়ে চলে গেছে একটা আউটডোরে। ঠিক আছে, শুধুমাত্র দেখলাম বক্স আর্টিস্ট যারা ছিলেন, হ্যাঁ চেনা মুখ যারা, তাদের ওই যে সমস্ত টকি পার্টগুলো ছিল সেইগুলোর টেকিং হচ্ছিল। তো তারপরে ওদের টেক করার পর আমাদের কবে টেক হবে, মানে বন্ধু যারা ছিল তাদের কবে টেক হবে, সেটার কিন্তু কোনো উপচাকা কিচ্ছু খুঁজে পেলাম না। তো আমরা যখন বললাম যে স্যার আমাদের কখন টেক করবেন, আমাদের শুটটা কখন শুরু হবে, এই দুদিন হয়ে গেল, তো বিরক্ত লাগছে এরকম ঘরে, তখন বললো তোদের চিন্তা কি আছে, আমি ডিরেক্টর, আমি তোদের কিনে রেখেছি, খাওয়াচ্ছি করাচ্ছি, তোদের কি, তোদের পয়সাটা খেতে হচ্ছে না, চুপচাপ ঘুমা, খাবি দাবি ঘুমাবি। আমার তো রীতিমতো অবাক, যা বাবা কতক্ষণ এরকম ভাবে ভালো লাগে, একটা জায়গায় দিয়ে এক সপ্তাহ গিয়ে কোনো কাজ নেই, একটা রুমের মধ্যে, বাইরেও সেরকম ভাবে বেরোতে দিচ্ছে না, হ্যাঁ একটা রুমের মধ্যে শুধুমাত্র পড়ে থাকা খাওয়ার জন্য। যাই হোক, তো তারপরে অবশেষে একদিন রাতের বেলা কিন্তু শুট হওয়ার কথা হলো, কলেজের যে সিচুয়েশনটা সেটা। তো একটা স্কুলে যখন এই কাজটা শুরু হলো, কাজটা অবশ্যই বেআইনি ভাবে করছিল, গিল্ড পাস না করিয়ে। তো এই কারণেই যখন রেডি হলো, তারপরেই শোনা গেল যে ওখানে মানে কিছু বড় বড় প্রোডাকশনের কাজ হচ্ছে, মানে স্টার জলসার আর জি বাংলার কিছু একটা টিমের কাজ, সিরিয়ালে শুট চলছিল। এরা শুনতে পাওয়া আমি যাবা একদম বন্ধ, মানে তাদের মেয়ে বন্ধ করে দিল, কেন না গিল্ড থেকে খবর পেলে এক্ষুনি কেস খেয়ে যাবে। তো যাই হোক, সেদিন তাদের কাজ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাবার পর আবার পরের দিন যথারীতি শুট শুরু হবে। রাতের বেলা প্রতিদিনই আমরা দেখতাম ডিরেক্টর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতেন। আর এই ড্রিঙ্ক করার ফলে প্রতিদিনই কারো না কারোর সাথে দেখতাম অশান্তি হতো। একদিন যে ছবির ভিলেন ছিল, সেই ভিলেনের সাথে ডিরেক্টরের মানে মারাত্মকভাবে মারামারি, অ্যাকশন চলতো, মানে আমরা যেটা সিনেমায় দেখি ওটা বাস্তব দেখতে পাচ্ছি। তো সেই ভিলেনকে দেখলাম, ভিলেন ডিরেক্টরকে একদম গলাটা এরকমভাবে চেপে ধরে দেয়ালের মধ্যে সেটা তুলে ধরেছে। ডিরেক্টর একটু ছোট বা নাটাকাটা মানুষ ছিল, তো তেনার গলাটা ধরে একদম সেটা তুলে ধরেছে, ঠিক আছে, মানে একদম মেরেই ফেলবে এরকম একটা সিন। আর ভিলেন ছিল মানে বোম্বে থেকে ভিলেনকে আনা হয়েছিল, ভীষণ মানে একটা বিরাট চেহারা, লম্বা চড়া, দারুণ একটা ব্যাপার ছিল। তো সেই দেখেছিলাম যে সেদিন রাত্রে ওই ডিরেক্টর মার্ডারিং হয়ে যাচ্ছিল ভিলেনের হাতে।
কেননা প্রতিদিন অশান্তি, আর ডিরেক্টর নানা রকম নোংরা ভাষায় গালাগালি করে, নোংরা ভাষায় কথা বলে। হ্যাঁ, তো এই নিয়ে রোজ অশান্তি করতে করতে ছবিটা 75% মতো এগিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো আমাদেরও প্রচুর শ্যুট ছিল, প্রচুর গানের শ্যুট, প্রচুর টকি পার্টের শ্যুট, প্রচুর, কারণ আমরা মেন বন্ধু হিসেবে ছিলাম হিরোর। তো ফার্স্ট টাইম থেকে পুরো গোটা ছবিটার মধ্যে ছিলাম, খুব ভালো সিচুয়েশন চলছিল, কিন্তু প্রতিদিনই দেখতাম অশান্তি। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখতাম। লাস্ট পজিশন যেটা বুঝলাম সেটা হলো কি, এই ডিরেক্টর কি করতেন, হ্যাঁ, এই ডিরেক্টরের অনেক ছবি এরকম অফার পেতেন। তো উনি কি করতেন, পুরুষগুলোকে ধরতেন, কিছু কিছু করে শ্যুট করতেন, বন্ধ করে দিত, তাদের থেকে সঙ্গে অশান্তি হতো, কিছু টাকা খেতে বাড়ি চলে যেত। এই হচ্ছে ওনার বিষয় ছিল। তো টলিউডে কাজ করতে গেলে কত রকম ডিরেক্টর পাবে, কত রকম মানুষ দেখতে পাবে, সেটা কিন্তু ধারণার বাইরে। কত রকমের মানুষ আছে। তাই একটাই কথা বলবো, যখন ছবি করবে, যখন অভিনয়ের কাজ করবে, একটু আগে ভালো করে বুঝে নিও ডিরেক্টর প্রোডাকশনটা সম্পর্কে, যে আদৌ সঠিকভাবে কাজ হয় কিনা। অবশ্যই নতুনরা নতুন জায়গাতেই সুযোগ পায়, তবুও অবশ্যই চেষ্টা করে নিও যে সেটা ফেক যেন না হয়, কারণ অনেক ফেক মানুষ এরকম ভাবে কাজ করে। হ্যাঁ, শুধুমাত্র এরকম বলবো না যে সে প্রথমেই টাকা নিয়ে হয়তো কেটে পড়েছে, সেরকম না। অনেক মানুষ আছে, হ্যাঁ, টাকা নিয়ে কি করলো, ধরো তোমার সে ধরো টাকা সবার থেকে টাকা নিয়ে 1 লাখ টাকা হয়তো জমালো, 1 লাখ টাকা জমানোর পর সেখান থেকে 10,000 টাকার কাজ করলো, 90,000 টাকা নিয়ে ভেঙে গেল। তুমি দেখলে হ্যাঁ, তো কাজ শুরু হয়েছিল, অনুসারে হয়তো বাজে পালিয়ে গেছে, তোমাকে এরকম কিছু বুঝিয়ে দিল। তো এইরকম কিছু কিছু ডিরেক্টরকেও তোমরা পাবে বাস্তবে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, অভিনয় জগতে পা রেখেছো যখন এবং অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছো যখন, একটু জাজমেন্টটা করো, চোখ কান খোলা রাখো, এগিয়ে যাও, অবশ্যই বেটার কাজ করবে। এইরকম ডিরেক্টর যখনই দেখবে তাদের নিজেদের মধ্যে ঠিক নেই, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসবে, কারণ বুঝেই যাবে যে এই প্রোডাকশনটা ঠিক না। কম্প্রোমাইজ করে কাজ করা মানেই জানবে এই কাজটা সঠিকভাবে রিলিজ হবে না, কারণ এরা সঠিক না। এরা সব সময় একটা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগোয় এবং নেগেটিভিটিটাই বেশি দেখা যায়। যাই হোক, আজকে আমি আর অন্য কোনো কথা বলবো না। অনেক ডিরেক্টরদের সঙ্গে অনেক সমালোচনা করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই এটা তোমাদের জন্য। এই যে কটা ডিরেক্টরের কথা বললাম, এরকম বহু ডিরেক্টর আমার সঙ্গে, আমার চোখের সামনে দেখা, আমাদের বাস্তব ঘটনার সঙ্গে যুক্ত এরকম অনেক মানুষ আছেন। হ্যাঁ, তবে সবার কথা বলতে পারলাম না বা বলা উচিত না। আর অনেক ডিরেক্টর আছেন যাদের একদম তাদের মনে হয় একদম নাম উল্লেখ করে বলে দিই, এতটাই জঘন্যভাবে কাজ করতেন এইসব মানুষগুলো। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যেন সেই সমস্ত জায়গায় পা দিয়ে নিজেদের ভবিষ্যৎটা নষ্ট করো না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের এই টিপসটা অনেক কাজে লাগবে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরে টিউটোরিয়াল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, অ্যাক্টিং মাই লাইফ চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। অ্যাক্টিং মাই লাইফ, যেখান থেকে তোমরা অভিনয় সম্পর্কিত নানান টিপস জানতে পারবে আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো থেকে। তাই কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচ্য বিষয়, কিভাবে অডিশন দিতে হয়। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা অনেকেই নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় বা নানান চিন্তায় পড়ে যে অডিশন দেবো, কিভাবে দেবো, কি কি বৃত্তান্ত, কি কি লাগে, তো সেই সব বিষয়গুলো। তো আজকে এই টিপসটা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। তার আগে যেটা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাদেরকে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও সবার প্রথম তোমার কাছে আসে, তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের লাইক আর কমেন্টেই কিন্তু আমরা জানতে পারবো তোমরা পরবর্তী কোন ভিডিও চাইছো বা কোন সাবজেক্টটা তোমরা জানতে চাইছো। এটা সরাসরি তোমরা লিখে পাঠাতে পারবে বা নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, যাদের অভিনয় সম্পর্কিত নানান কিছু প্রশ্ন থাকবে বা যদি তোমরা কোথাও ভর্তি হতে চাও, অভিনয় সম্পর্কে শিখতে চাও, সেগুলোও কিন্তু কল করে জানতে পারো। তো যে বিষয়টা আজকের আলোচ্য, সেটা হলো অডিশন কিভাবে দিতে হয়। অনেক নতুন ছেলে মেয়েদের ধারণা থাকে, তারা নার্ভাস ফিল করে এবং নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কিভাবে অডিশন তারা দেবে সঠিক নিয়মে। তাই তোমাদেরকে প্রথমত বলবো, যেটা অডিশনের জন্য নিজের বাড়িতে প্রিপারেশন নিয়ে নাও বা যদি কোনো ইনস্টিটিউটে প্রিপারেশন নেওয়া থাকে, হ্যাঁ, তো তুমি অ্যাক্টিংটাকে আগে ভালো করে শেখো, জানো, বোঝো, সেটাকে আগে পুরো টোটালি বলবো ভুলে খাও। যদি কমপ্লিটলি জানা থাকে, তারপর তুমি অডিশনের জন্য প্রস্তুত হও। এবার অডিশনের জন্য যে প্রস্তুত হলে, হ্যাঁ, এই যে কি কি নিয়মে প্রস্তুত হতে হবে, সেই কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, কোনো একটা সুন্দর স্ক্রিপ্ট নিজে তৈরি করো। একটা ডায়লগ, সিচুয়েশন, সেই সাবজেক্টটাকে তুমি আগে প্রথমত তৈরি করে ফেলো। তৈরি করে সেটা খুব ভালো করে রিভাইজ করো, বাড়ির মধ্যে প্র্যাকটিস করো, আয়নার সামনে বারবার নিজে গ্রুমিং করো, করে সেটাকে তুমি তৈরি করো।
এরপর যেটা করবে সেটা হচ্ছে অভিনয় সম্পর্কিত যে সমস্ত টিপস গুলো আছে সেইগুলোকে তুমি জানার চেষ্টা করবে বা কালেক্ট করবে। তারপরে যেটা করবে, তোমাকে গান, নাচ, অভিনয়, মডেলিং সমস্ত কিছুটা কিন্তু সঠিক নিয়মে জানতে হবে, বুঝতে হবে, এবং তারপর অডিশন তোমাকে দিতে যেতে হবে। তারপরে যেটা হচ্ছে ক্যামেরা বেসিক, যেমন তুমি কাজ করবে কিন্তু ক্যামেরার সামনে, আমাদের এখানে সমস্ত কিছুর মূলে যেটা থাকে সেটা কিন্তু ক্যামেরা। তাই ক্যামেরা সম্পর্কে সঠিক নলেজ রাখাটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্যামেরার শট সম্পর্কে বুঝতে হবে, ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে বুঝতে হবে, ক্যামেরার লেন্স সম্পর্কে বুঝতে হবে। কারণ তোমাকে যখন শুটের মধ্যে কাজে নেওয়া হবে বা সিলেক্ট করা হবে, তখন কিন্তু যে ক্যামেরা দাদা থাকবে, যে স্যার থাকবেন, তারা কিন্তু তোমাকে ক্যামেরার নানান ছোট ছোট যে ভাষা হয়, শর্ট ভাষা যে ভাষাগুলো থাকে, সেই ভাষাগুলো দিয়ে তোমাদের কিন্তু কথা বলবে বা বোঝাবে যে আমি তোমার এই শটে যাচ্ছি, আমি তোমার এইভাবে টেকটা নিচ্ছি, আমি তোমার এই অ্যাঙ্গেল থেকে নিচ্ছি, তোমাকে কিন্তু সেগুলো বুঝে নিতে হবে। আর যদি না জানা থাকে তাহলে তো তুমি কিছু করতে পারবে না। তাই অভিনয় মানে শুধু একটা স্ক্রিপ্ট মুখস্থ করলাম, আমি অ্যাক্টিং করলাম, বা আমি দুটো স্টেজে অভিনয় করেছি বা আমি ডান্স করেছি, তাহলেই যে তুমি অডিশনে উতরে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই তোমাকে সমস্ত কিছু জানতে হবে, লাইট সম্পর্কে জানতে হবে, মেকআপ সম্পর্কে জানতে হবে, ক্যামেরার বেসিক জানতে হবে, বা এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অডিশনে করা হতে পারে এবং করা হবে, কারণ অডিশন একটা মূল গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। অডিশন দিতে যাওয়ার আগে যেগুলো তোমার খুব প্রয়োজন, যেমন যে সংস্থা তোমার অডিশনটা নেবে, যোগাযোগ করেছো, সেখান থেকে তাদের ডিটেইলিং তো তুমি জেনে নেবে। তো সেখানে যেরকম থাকে, বেসিক্যালি থাকে তোমার আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, তোমাকে পোর্টফোলিও ছবি বানিয়ে নিয়ে যেতে হবে, বা রিয়েল ছবি যদি চাই রিয়েল ছবিও নিয়ে যেতে পারো, পাসপোর্ট ছবি। তোমার আইডেন্টি প্রুফ একটা অফিসিয়াল জবের জন্য বা যে কোনো ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় সেগুলো এখানেও সবকটা জিনিসই প্রয়োজন হবে। তাই প্রথমত বলবো, যেটা নতুন ছেলে মেয়েরা যে ভুলটা করে বসে, নিউ কামার যারা মনে করে, যারা যে স্বপ্নটা দেখছে যে আমিও একজন অভিনেতা হব, তো অভিনেতা হব সেই স্বপ্ন নিয়ে শুধুমাত্র অনেক দূর দিগন্ত থেকে ছুটে এসে অডিশন দিলাম, সেটা করলেই যে তুমি সাকসেস হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ তোমাকে জানতে হবে অভিনয়টাকে, আগে বুঝতে হবে। শুধুমাত্র অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি লাইট, ক্যামেরা, মেকআপ, এভরিথিং জিনিস তোমাকে কিন্তু জানতে হবে, তারপরে কিন্তু তুমি অডিশন দিতে পারবে। যেমন ধরো আমরা একটা চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে যাই, তখন আমরা কি করি, নিজের পড়াশোনা কমপ্লিট করি, কম্পিউটার ডিপ্লোমা করি, বা নানান কিছু, এই সমস্ত যে চাকরির জন্য আমাকে যে যে কোর্সটা কমপ্লিট করতে হবে, সেটা করার পর যেমন আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই, সেম তাই অভিনয়ের ক্ষেত্রেও তাই, যে একবার গিয়ে দেখি হয়তো হবে, এরকম তুমি বারবার যেতে যেতে দেখা গেল একটা সময় তুমি ফেল হয়ে গেলে। আর যখনই তুমি ফেল করবে, ফেল করতে করতে কি হয়ে যাবে, একটা সময় খুব বাজে জায়গা তৈরি হয়ে যাবে। তাই অন্য কাউকে দোষারোপ না করে নিজের আগে সঠিক জায়গাটাকে নির্বাচন করতে শেখো। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে যে টিপসটা দিচ্ছি সেই টিপসটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্স টিপ, যেটা তোমরা বারবার ভুল করে বসে থাকো, বা আমাদেরকে সরাসরি এরকমও কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে দাদা আগে অনেক জায়গায় অডিশন দিয়েছি, কোথাও চান্স পাইনি, কেউ বা সুযোগে 2000 5000 যেখান থেকে যে যেরকম বেড়েছে টাকা তোমার থেকে ইনভেস্ট করতে বলেছে, বা তোমার থেকে টাকা চোট করেছে, কেউ টাকা নিয়েছে, কাজ দেয়নি। তো এই যে জায়গাগুলো তোমরা ফেস টু ফেস হচ্ছ মানুষের সঙ্গে, এই যে মানে ভুলটা, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুল। কারণ তুমি নিজে না জেনে বুঝে যদি তুমি কোনো জায়গায় না বুঝে, তোমাকে কেউ বললো তুমি অ্যাক্টিং সম্পর্কে কিছু জানো না, তোমাকে স্বপ্ন দেখালো তোমাকে হিরো করে দেওয়া হবে, তো সেই পরিপ্রেক্ষিতে তুমি আনন্দে নাচতে নাচতে কি করলে, যে 2000 5000 যে চাইলো দিয়ে দিলে। তো এটা কিন্তু তোমার ভুল। আগে তুমি জানো যে তুমি অভিনয়টাকে জানো কিনা। তো এইসব বিষয়গুলো তোমাদের কিন্তু সঠিকভাবে ধারণা করে নিতে হবে, তারপর তোমাদের অডিশন দিতে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের টিউটোরিয়াল ভিডিওতে, অ্যাক্টিং মাই লাইফ। ধন্যবাদ। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে বা কোনো বিষয় যদি জানতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তার সেই সাবজেক্টে নিয়ে নতুন ভিডিও তৈরি করব। তাহলে আজকে আমি তোমাদের কাছে যে সাবজেক্টটা নিয়ে এলাম, সেই সাবজেক্টটা কি আজকে নিয়ে এলাম পোর্টফোলিও ছবি। তোমরা কথাটা শুনেছো, বা অনেক ডিরেক্টর বা অনেক হাউস থেকে তোমাদেরকে
যদি অডিশনের জন্য তোমরা ফোন করো তখন তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার পোর্টফোলিও ছবি আছে, যদি পোর্টফোলিও ছবি থাকে তাহলে পোর্টফোলিও ছবি নিয়ে আসবে বা পোর্টফোলিও ছবি জমা করতে হবে। বা কাজ পাওয়ার জন্য পোর্টফোলিও ছবি বানিয়ে তোমাকে কি করতে হয়, যে সমস্ত হাউসগুলো আছে, বড় বড় ফিল্মের যে হাউসগুলো আছে, প্রোডাকশনগুলো আছে, তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ করতে হয় এবং তাদের কাছে ছবি জমা দিতে হয়, ছবি পাঠাতে হয়। তার জন্য কিন্তু এই পোর্টফোলিও ছবিটা বানাতে হয়। পোর্টফোলিও ছবি হচ্ছে প্রফেশনাল ছবি, যেখানে যে ছবিটা জমা দিয়ে তুমি কিন্তু নিজের কাজ পেতে পারো, তার জন্য তোমাকে সেই পোর্টফোলিও ছবি বানাতে হবে। পোর্টফোলিও ছবির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, যেটা অনেকেই জানে না। এখন যে কেউ মোবাইলে তুলে নিয়ে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কেটে এডিট করে দিল, বা কেউ একটা নর্মাল কোনো ক্যামেরা দিয়ে একটা কাজ করলো, করে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেই মনে করে যে পোর্টফোলিও ছবি হয়ে গেল। এটা কিন্তু ভুল। অনেকে এইভাবে ওই 2000 5000 যে যেরকম টাকা পাচ্ছে দিচ্ছে নিয়ে কিন্তু পোর্টফোলিও ছবি বানিয়ে দিচ্ছে। আদৌ পোর্টফোলিও বিষয়টাই বোঝে না। পোর্টফোলিও ছবি কিন্তু একটা ভালো ক্যামেরায় কিন্তু কাজ করতে হয়, ভালো ক্যামেরাম্যান নিয়ে কাজ করতে হয়, এবং কোয়ালিটি কিন্তু পারফেক্ট হওয়া প্রয়োজন আছে। তাহলে পোর্টফোলিও ছবি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে কেন আমরা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটায় যে কোনো একটা কালার ইউজ করা হয়, ব্ল্যাকে করা হয় বা রেডে করা হয়, হোয়াইটে করা হয়। এই কালারগুলোকে করলে কি হবে, আমার যে ফ্রেশিংটা, মানে যারা ছবিটাকে সিলেক্ট করবে তারা কিন্তু তোমাকে দেখবে ভালো করে, ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু অনেকে ভুল করে ব্যাকগ্রাউন্ডে নানা রকম সিনারি জয়েন করে, সেটা কিন্তু তোমার ফ্রেশিং এর জন্য কিন্তু ঠিক নয়। কখনোই পোর্টফোলিও ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডে কখনো সিনারি রাখবে না। হ্যাঁ, পোর্টফোলিও দু রকম হয়, একটা আউটডোর হয়, একটা ইনডোর হয়। ইনডোরের গুলো আমরা কি করি, ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা নর্মাল রেখে দেওয়া হয় প্রফেশনালের জন্য। আর ব্যাকগ্রাউন্ড যেটা আউটডোর করা হয়, সেখানে কিন্তু তুমি আউটডোরের সঙ্গে নানা রকম জায়গায়, ভালো ভালো কয়েকটা জায়গায় তুমি কিন্তু ফটোশুট করতে পারো। তুমি পোর্টফোলিও যে ছবিগুলো বানাবে সেগুলো একটু হাই র্যাঙ্কের বানাবে, যেমন মোটামুটি 15-20 হাজারের ওপর থেকে একটু বানালে আমার মনে হয় কোয়ালিটি এবং সমস্ত কিছুটাই ঠিকঠাক হবে। ওই 2000-5000 টাকা দিয়ে যারা বানিয়ে দেয় সেগুলো সম্পূর্ণ ওই যেরকম হয় আর কি, নর্মাল একটা ক্যামেরায় করে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল, চলো ভাই তোমার পোর্টফোলিও হয়ে গেছে। এটা না, তুমি যদি প্রফেশনালি কাজ করতে চাও একটু খরচ করতে হবে, স্বাভাবিক, কারণ যে কোনো ক্ষেত্রেই আমাদের খরচটা তো থাকেই। কারণ তুমি যে জায়গাটায় যাচ্ছ সেখানে কিন্তু একটা গ্ল্যামার জগৎ, ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ বড় একটা গ্ল্যামার, সেখানে তোমার গ্ল্যামার কিন্তু দেখাতেই হবে, তাই তোমার একটু খরচ তো আছেই। এরপর যেটা বলবো যে পোর্টফোলিও ছবি নিয়ে যেটা হচ্ছে, তো পোর্টফোলিও ছবি কিন্তু সঠিকভাবে কোনো ভালো একজন প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে যারা এই সমস্ত কাজগুলো করে তাদের কাছে কিন্তু গিয়ে ছবিগুলো তোমরা তুলবে, যে কোনো জায়গায় নয়। এরকমও অনেক মানুষ আছে যারা মনে করে কিছু কমিশন পায়, কেউ লোক দিয়ে দিল, চলো ভাই ওখানে পোর্টফোলিও করাচ্ছে, আর 10টা আমার লোক লাগবে, ওখানে 20টা লোক নিয়ে একবারে গ্রুপ করে করিয়ে দিল। এটা কিন্তু পোর্টফোলিওর নিয়ম নয়। পোর্টফোলিও হচ্ছে তোমাকে নানা রকম ড্রেস আপের ছবি তুলতে হবে, নানা রকম ড্রেস আপে তোমার লুকিংস চেঞ্জ করে ছবি তুলতে হবে। চশমা পরা ছবি নয় কিন্তু, কখনোই খেয়াল রাখবে, চশমা কিন্তু কখনোই ছবিতে মানে প্রযোজ্য নয়, কারণ চশমা করলে তোমার চোখ কিন্তু ঢাকা হয়ে যাবে। চোখ আমাদের তো কথা বলে আয়না, তাই চোখকে কিন্তু সবসময় স্বচ্ছভাবে রেখে দেবে। তুমি যেটা করবে সেটা হচ্ছে কি, যে তুমি নানা রকম ড্রেস আপ করবে। কখনো একটা অফিসিয়াল ড্রেস আপ করলে, কখনো খুব স্মার্ট একটা মানে খুব হাই এডুকেটেড এরকম একটা কিছু, কখনো বেশ একটা মানে ডান্সারের মতো কিছু একটা, বেশ চকচকে জামা পরে একটা তুললে, কখনো বা ডাক্তারের মতো করে সেজে, কখনো বা পুলিশের মতো ড্রেস আপ করলে, কখনো এরকম কিছু নিজেকে চরিত্রগুলোর সঙ্গে ম্যাচ করাতে হবে। এটা কিন্তু খুব প্রয়োজন হয় পোর্টফোলিওর ক্ষেত্রে। যখন তাদের কাছে ছবিগুলো জমা দেবে, তোমাকে দেখে নিতে পারবে যে তোমাকে কোন কোন চরিত্রে বা কোন কোন লুকসে কেমন লাগছে, ঠিক আছে? তো পোর্টফোলিওর এটা কিন্তু একটা বিষয় থাকে। পোর্টফোলিও মানে এরকম একটা ড্রেসারে তুমি 10টা ছবি তুলে নিতে, চলো ভাই হয়ে গেছে, 10টা পোজ দিয়ে দিলাম, এটা না। কিন্তু পোর্টফোলিও কিন্তু তোমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে। তোমাকে নানা রকম মানে ভাবে দেখতে হবে। মেয়েদের যদি হয় কখনো শাড়ি পরতে হবে, কখনো সালোয়ার কামিজ পরতে হবে, কখনো ঘাগরা পরতে হবে। তো এইভাবে যখন তারা চেঞ্জ করবে, তাদের লুকিংসটাও কিন্তু চেঞ্জ হবে। যখন চেঞ্জ হবে বা সেই লুকিংসগুলো দেখে কিন্তু সিলেক্ট করতে পারবে। একটা ছবিতে কিন্তু তোমাকে সম্পূর্ণ চেনা যায় না, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাই নানা রকম ড্রেস আপ করতে হবে। আরো একটা বিষয় আছে, সেটা কি, তুমি যখন পোর্টফোলিও বানাবে সেখানে কিন্তু শুধুমাত্র নর্মাল ছবি করলে কিন্তু হবে না।
সব রকম ছবি বানাতে হবে। যেমন স্যাডি মুহূর্তের কিছু ছবি তুলবে, কিছু হ্যাপি মোমেন্টের ছবি তুলবে, হ্যাঁ নিজেকে কুল মাইন্ডের কিছু ছবি তুলবে, কিছু হট ফিগারের ছবি তুলবে, এরকম নানা রকম কিন্তু তোমাকে ফিগারের ছবি তুলতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ছবিগুলো কিন্তু তখন তোমার গ্রহণযোগ্য হবে। যদি তুমি মনে করো যে তুমি একজন মডেলার হবে, তুমি একজন মডেল, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই রকমই ছবি তুলতে হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু খেয়াল করতে হয়। ছবি মানেই ওই 2-4টে ছবি তুলে ফেললাম, হ্যাঁ একটু দাদা কম খরচ করে নিলাম, এটা কিন্তু না, এটা সম্পূর্ণ রং। তুমি একটা ভুল প্রসেসে হয়তো ভাবছো, এই যে অনেকে বলে না যে কাজ পাই না, এই তো ছবি জমা দিলাম, কতদিন জমা দিয়েছি, কিছুই তো হয়নি। তোমার প্রসেসটা তো ভুল না, তুমি সঠিক রাস্তায় এগো। কারণ আমরা জানি সঠিক রাস্তা দিয়ে গেলে আমরা ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো, কিন্তু তুমি যদি ভুল রাস্তায় যাও তাহলে সেটা তোমার ফল্ট, এটাকে কিন্তু ভেবো। হ্যাঁ, তাই বললাম সবসময় খেয়াল করে কাজ করো। যার তার কাছে কিন্তু গিয়ে পোর্টফোলিও ছবি বানিয়ে ফেলো না। পোর্টফোলিও ছবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছবি, যেটা আমাদের প্রফেশনাল জায়গার জন্য প্রয়োজন হয়। তুমি ছবির কাজ করতে গেলে, সিনেমার কাজ যখন করবে, তোমার কিন্তু এই পোর্টফোলিও ছবি তোমাকে জমা করতে হবে। সেই ছবি দেখে সিলেক্টেড, তাদের ভালো লাগবে তখন তোমাকে ডাকবে। হ্যাঁ, কিন্তু তোমার ছবি তাদের পছন্দ নয়, হ্যাঁ দুটো খরচ করে, এমনও আমরা অনেককে দেখতে পাই মোবাইল থেকে একটা নর্মাল হেজি ছবি একটা বের করে নিয়ে চলে এলো, দাদা এই আছে আমার কাছে, রাখুন পরে করবো, এখন করা হয়নি, দাদা বেকার খরচা করে কি হবে। আরে যদি খরচাই কিছুটা না করতে পারলে, যদি তুমি তোমার গ্ল্যামার না দেখাতে পারলে, তো তুমি কিভাবে সিলেক্টেড হতে পারো? এটাকে তো বুঝতে হবে না। সব সময় নিজেকে একদম প্রোডাক্টের মধ্যে একটা সুন্দর চকচকে করে রেখে দাও, তবে তো তুমি মানে সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটাকে সবসময় মাথায় রাখো। যাই হোক, আজকে তোমাদেরকে বললাম পোর্টফোলিও ছবি সম্পর্কে। নেক্সট ভিডিওতে আবার নেক্সট কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আসছি। তাই আজ আমি আরো এইরকমই একটা মানসিকতার টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যে বিষয়টা হলো যার দৃষ্টি যেমন, তার মানে হলো মানুষের দৃষ্টি কিন্তু এক একজনের এক এক রকম, এটা সবাই জানে তাই না? একটা কথা সব সময় মাথায় রাখবে, অভিনয়কে যখন নিজের পেশা হিসেবে বেছে নিতে চাইছো, তখন তুমি কিন্তু তোমার দৃষ্টিটাকে সঠিক রাখবে। কারণ বাকি জনের দৃষ্টি অনুযায়ী তুমি যদি চলতে চাও, তাহলে কিন্তু তোমার সেই দৃষ্টিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে বাকি লোকের দৃষ্টি অনুযায়ী তোমার দৃষ্টিটা নষ্ট হয়ে যাবে। সেটার ব্যাখ্যাটা করে দিই। যেমন একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা পার্কের মধ্যে একটা তরুণ তরুণী বসে গল্প করছে। তরুণীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর তরুণীটিও তার আঙুল ধরে বা তার হাত ধরে বা তার চুলের অংশ পাকাতে পাকাতে বা তার ওড়না দিয়ে তার গায়ে বোলাতে বোলাতে কিন্তু সুন্দর রোম্যান্টিক দৃষ্টিতে তারা গল্প করছে। ওই পার্কের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোর কিন্তু দৃষ্টিটা কাড়বে তাদের দিকে। কেন? তারা রোম্যান্টিক ভাবে বসে আছে বলে। তাই সেই সমস্ত মানুষগুলোর দৃষ্টি আকৃষ্ট হবে তাদের দিকে। এইবার সেই মানুষদের দৃষ্টিগুলো কার কেমন সেটা একটু প্রকাশ করে দিই। যেমন সেই পথ দিয়ে যাওয়া একটা মানুষ হঠাৎ করে বলে উঠলো, ইস কি দিনকাল পড়েছে, রাস্তাঘাটে তো চলাই যায় না, যা সব নোংরামো হচ্ছে। সেই মানুষটা কিন্তু তাদেরকে দেখে কি ভাবলো? নোংরা দৃষ্টিতে ভাবলো, যে তার মানে আজকাল এত বাজে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে এইরকম নোংরামো করে বেড়াচ্ছে, যেখানে সেখানে প্রেম করা শুরু করে দিচ্ছে। সত্যিটাই মানে দেখার মতো না, স্বাভাবিক কথা এটা। মানুষ যেখানে সেখানে আজকাল এইভাবে নোংরামো শুরু করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে আরো একটা মানুষ হেঁটে গেল, সেই মানুষটা দেখে বলছে, নিশ্চয়ই ভাই বোন হবে হয়তো, বাড়িতে জায়গা পাইনি এখানে বসে আছে। একটা টোন কেটে দিয়ে চলে গেল। তার দৃষ্টিটা কিন্তু অন্যরকম। সে ভাই বোন বললো নাকি তাদেরকে অন্যরকম ফিলিংস এর টোন করলো, দুটো সাবজেক্ট দুরকম, দুটো জিজ্ঞাসা চিহ্ন চলে আসে। বা সে টোন করলো, বা তার মানসিকতাতে অন্যরকমও হতে পারে, যে ভাই বোনের চোখে দেখেছে সে তাদেরকে, এটা হতেই পারে। ওই রাস্তা দিয়ে আরো একটা মানুষ যখন যাচ্ছে, সে দেখে বলল, আহা কি সুন্দর মনোরম দৃশ্য, যেন রাধা কৃষ্ণ। এই যে মানুষটার দৃষ্টি, এই মানুষটার দৃষ্টিতে কি দেখলো? যে তাদেরকে রাধা কৃষ্ণের চোখে দেখলো। সে দেখে বললো, আহা কি নির্মম দৃশ্য। তার চোখে কিন্তু খুব ভালো লাগলো। কেন ভালো লাগলো? সে অন্যরকম চোখে দেখেছে। তাহলে এই যে আমরা কিন্তু একটা বিষয়কে নানা রকম মানুষের দৃষ্টিতে নানা রকম ভাবে দেখতে পাই। তাই দৃষ্টিভঙ্গি কিন্তু সবার সমান হয় না। এই দৃষ্টিভঙ্গিটাকে ঠিক রাখা উচিত।
হ্যাঁ, তো একটা ঘটনাকে কিন্তু এক একটা মানুষ এক এক রকম ভাবে দেখে। তাই এই গল্পটা বলার কারণ ছিল সেটা হলো তোমরা যখন অভিনয় করবে তখন কিন্তু তোমাকে যে প্রতিটা মানুষই গ্রহণ করবে সেটা কিন্তু নয়। কখনো কোনো মানুষ তোমাকে অ্যাজ এ বেস্ট হিসেবে গ্রহণ করতে পারে, আবার কোনো মানুষ বলতে পারে যে না, ঠিক না। যেমন আমি বলিউডের কিং খান শাহরুখ খানের কথা যদি তোমাদেরকে বলি, তাহলে দেখো শাহরুখ কিন্তু অ্যাজ এ একজন হিরো সে কিন্তু অনেক রকম ক্যারেক্টার প্লে করেছে, কখনো নেগেটিভ কাস্টিং করেছে, কখনো পজিটিভ করেছে। তো কিছু মানুষের কাছে কিন্তু শাহরুখ নেগেটিভের জন্য কিন্তু বিরাট বড় একটা জায়গা করেছিল, আবার কিছু মানুষের কাছে পজিটিভের জন্য রোমান্টিক হিরোর জন্য একটা জায়গা করেছিল। কিছু মানুষ মনে করে যে এই রকম উনি যদি আরো এরকম কিছু নেগেটিভ কাস্টিং করতেন মনে হয় বেটার হতো। হ্যাঁ, আবার কিছু মানুষ মনে করেন দূর ওগুলোর থেকে বরং এই যে রোমান্টিক কাজগুলো অসাধারণ করে। তো তাই কিছু মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের চলতে হয়। তাই তোমরাও যখন অভিনয় করবে অন্য কারো কথা কিন্তু শুনবে না, নিজের জাজমেন্ট কিন্তু নিজেকে করতে হয়। আগের ভিডিওতে আমি বলেছিলাম। তাই সবসময় খেয়াল রাখবে যে তোমাকে তোমার দৃষ্টিভঙ্গিতে এগোতে হবে, তুমি কোনটা সঠিক করতে পারছো সেটা তুমি খেয়াল রাখবে। তোমার যে ক্যারেক্টারটা মনের মতো হয়, তুমি যেটাকে খুব ভালো করে প্লে করতে পারো ক্যামেরার সামনে, তুমি সেই ক্যারেক্টারটার দিকে বেশি করে ধ্যান দিও, তাহলে কিন্তু তুমি দর্শকদেরকে নিজের কাছে টানতে পারবে। আর যদি তুমি যে ক্যারেক্টারটা করতে পারো না সেটা যদি করতে চেষ্টা করো তাহলে কিন্তু সেটা খারাপ হতে পারে, দর্শক নাও নিতে পারে। তবে অভিনয় জগতে তুমি যখন এসেছো তখন সব রকম ক্যারেক্টার তোমার করাটা উচিত, এবং তার মধ্যেও দর্শক যেটা লাইক করবে, ডিরেক্টর প্রোডিউসার তোমাকে দেখে যেটা লাইক করবে সেটার দিকে বেশি পরিমাণে ধ্যান দিও। জাস্ট এটুকুই বলার ছিল, নিজের দৃষ্টিভঙ্গিটাকে সঠিক রেখে এগিয়ে যাও, তাহলেই তুমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। এই ছিল আজকের বিষয়, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের মতো নমস্কার। আমার ইউটিউব চ্যানেল অ্যাক্টিং মাই লাইফে তোমাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আবার তোমাদের সামনে চলে এসেছি আমার নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সামনে যে সাবজেক্টটা নিয়ে এসেছি, সাবজেক্টটা ভীষণই একটা সিম্পল সাবজেক্ট। সেটা হলো তোমরা কিভাবে নিজের এক্সপ্রেশন সুন্দর করবে এবং তোমাকে কোন এক্সপ্রেশনে সুন্দর লাগে, কোন ফেসিং এ সুন্দর লাগে সেটার বিষয়টা তুমি নিজেই কিন্তু বিচার করতে পারবে। সেটা কিভাবে? এখন সবার কাছেই অ্যান্ড্রয়েড সেট আছে, তো সেক্ষেত্রে মোবাইলে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তই সেলফি তুলি। তো এই যে সেলফি তোলা, এটাও কিন্তু একটা শিল্পের মধ্যেই পড়ে। কারণ তোমরা দেখে থাকবে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপের যে সমস্ত ডিপি ট্যাগ বা স্ট্যাটাস গুলো দেওয়া হয়, সেখানে দেখবে নানান রকম ছবি কিন্তু মানুষ সেখানে শেয়ার করে। তো এই যে ছবি তোলার মধ্যেও কিন্তু একটা বড় শিল্প লুকিয়ে আছে। অনেকে দেখবে ছবি তোলে কিন্তু ছবির বিষয়বস্তুই বোঝে না। কোথাও কারো দেখবে সেই মানে কার্টুনের মতো ছবি তুলে ফেলে, দেহটা ছোট হয়ে যায়, মাথাটা বড় হয়ে যায়, কারো আবার দেহ বড় হয়ে যায়, মাথা ছোট হয়ে যায়, কারো সাইডের পোরশন ভুলভাল, মানে কোন পোরশন থেকে তুলবে, কোন পোরশনটা কাটবে, কতটুকু অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হয়, এগুলো কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। কিভাবে? সেটা হচ্ছে তোমরা নিজেদের ছবি কিন্তু নিজেরা তুলতে থাকো, বারবার তুলবে। কারণ হচ্ছে যখন তুমি সেলফি তুলছো তুমি কিন্তু নিজের ফেসিংটা দেখতে পাচ্ছ, কোন ফেসিংটায় তোমাকে সুন্দর লাগে সেটা কিন্তু আগে খেয়াল করো। আমরা অনেক ছেলে মেয়েকেই দেখি যে তারা নিজের ছবি নিজেই তুলতে পারে না ভালোভাবে। কেউ একজন যদি ছবি তুলে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু নিজে সেইভাবে ছবি তুলতে পারে না। তো সেক্ষেত্রে তুমি যদি নিজের ছবিটা নিজেই না তুলতে পারো তাহলে তোমার এক্সপ্রেশনটা তৈরি করবে কি করে? যেমন আয়নার সামনে আমরা নিজেদের এক্সপ্রেশনকে তুলে ধরতে পারি, ঠিক তেমনি মোবাইলের স্ক্রিনটার মধ্যে তুমি কিন্তু নিজেকে দেখতে পাচ্ছো এবং ওখানেই তোমার কিন্তু ফেসিংটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো যে কোন অ্যাঙ্গেলে ছবি তুললে তোমার ফেসিংটা সুন্দর লাগে। যে কোনো একটা ছবি তুলে নিলে ছবি তোলার পর যা হোক একটু এডিট করে চকচকে করে ছবিটা আপলোড করলে সেটা কিন্তু সুন্দর ছবি হলো না। আগে সবার প্রথমে ফ্রেমিংটাকে বুঝতে হবে। আমি ফ্রেমিং গুলো নিয়ে আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে, কিন্তু তার আগে যেটা বলবো তোমরা সাধারণভাবে যে যার ছবি তোলো, যে যেরকম পারবে ছবি তোলো, যত পারবে সেলফিতে নিজের এক্সপ্রেশনটাকে তৈরি করবে। কিভাবে হাসলে ভালো লাগে, কোন অ্যাঙ্গেলটা থেকে তোমার ডান দিকের ফেসিংটা ভালো লাগছে নাকি বাঁ দিকের ফেসিং ভালো লাগছে নাকি সামনে থেকে তোমার ফেসিংটা ভালো লাগছে, এটা সবার প্রথম কিন্তু বিচার করবে। কারণ তোমাকে কোন ফেসিং এ সুন্দর লাগে, মানে কোন সাইড থেকে বেশি সুন্দর লাগছে সেটাকে কিন্তু খেয়াল করো। কারণ সবাইকে কিন্তু একই রকম ভাবে সুন্দর লাগে না, কাউকে ডান দিক থেকে ভালো লাগে, কাউকে বাঁ দিক থেকে ভালো লাগে, কাউকে বা সামনের একটা গোটা সামনে থেকে ফ্রন্ট থেকে সুন্দর লাগে। তোমার নিজের সৌন্দর্য তুলে ধরার জন্য তোমার হাতেই কিন্তু অস্ত্রটা আছে।
হ্যাঁ, মোবাইল দিয়ে তোমরা যত পারো সেলফি তোলো এবং সেলফিতে সব সময় খেয়াল রাখবে যে কোন ফ্রেশিংটায় তোমাকে বেশি সুন্দর লাগছে। তাই আজকে থেকেই তোমরা শুরু করে দিও সুন্দর সুন্দর ছবি ক্লিক করা, কারণ এই ছবি ক্লিক করার মধ্যেও কিন্তু তোমার একটা সুন্দর বিষয় লুকিয়ে আছে, যেটা তোমার অভিনয় জগতে ভীষণভাবে কাজে দেবে, কারণ সেইভাবেই কিন্তু তুমি দাঁড়াবে। ধরো একটা সাধারণ উদাহরণ, ধরো এই যে আমি দাঁড়িয়ে আছি, যে আমার এই দিক থেকে দেখো এই দিক থেকে তুমি একটা ফ্রেশিং দেখতে পাচ্ছ, যে এই দিকের যে ফ্রেশিংটা দেখছো একরকম, আবার যদি আমি ঘুরি দেখো এই সাইড থেকে দেখো, যেটা আমার ডান দিক থেকে, এই দিকের দেখো ফ্রেশিংটা অন্যরকম লাগবে। আবার যদি একদম স্ট্রেট, আমি যদি একদম ফ্রন্ট সোজাসুজি ভাবে দাঁড়াই, তাহলে দেখো সেখানে কিন্তু আমার ফ্রেশিংটা কিন্তু আবার একরকম চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখবে আরো মানুষের থাকে, কিছু জন থাকে একটু ডাউনে থাকে, একটু ডাউন ফ্রেশিংটা হলে আর বেশি সুন্দর লাগে, কিছু জনের থাকে একটু আপার পোরশনটা, মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর তো ডিপেন্ড করে আমাদেরকে। তো তোমাকে বুঝে নিতে হবে কোন অ্যাঙ্গেল থেকে দাঁড়ালে তোমাকে সুন্দর লাগছে। আর অ্যাঙ্গেল সম্পর্কে তো ভিডিও একটা আলাদাভাবে তোমাদের সামনে নিয়ে আসবো, সেগুলো পরে পরে। কিন্তু এখন যেটা বলবো, সাধারণ যে টিপসগুলো, সেই টিপসগুলো ঘরে বসে আগে ফলো করে নাও, কারণ এখন তো অনলাইন ক্লাস ছাড়া কিছু করার নেই। আর যখন নর্মাল তোমরা সামনে থেকে ক্লাস করবে, সেটা একদম হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে। তাহলে আজকে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিলাম যে হাতের মধ্যে তোমাদের যে অস্ত্রটা আছে, মানে মোবাইল ফোন, এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তোমরা কিন্তু নিজের এক্সপ্রেশন তৈরি করতে পারবে, ভিডিও তোমরা করতে পারবে, তোমরা স্টিল ছবি তুলতে পারবে, সেলফি তুলতে পারবে। এইগুলো কিন্তু করো, এটা কিন্তু খারাপ কোনো কাজ না, কারণ তুমি অভিনয়ে আসছো, মানে এটাও তোমার একটা কিন্তু বড় অভিনয়ের পার্ট। তাই খেয়াল রাখবে সব সময়, কারণ আমাদের প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর হতে হয়, যদি না সুন্দর হয় তাহলে কিন্তু তোমাকে দর্শক নেবে না। আমি শুভঙ্কর প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে গল্পের ছলে অভিনয়। হ্যাঁ, গল্প কিভাবে অভিনয়ের সঙ্গে রিলেটেড, সেই জায়গাটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো, যে গল্প আমাদের বেশি করে পড়তে হবে, কেন পড়তে হবে তার কারণটা আজকে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি। অভিনয় মানে শুধুমাত্র একটা সাবজেক্টের মধ্যে আটকে থাকবে সেটা কিন্তু নয়, টোটাল সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অভিনয়। যেমন অভিনয় করতে গেলে অবশ্যই একটা প্রথাগত শিক্ষার প্রয়োজন আছে, সেই রকমই কেন শিক্ষার প্রয়োজন আছে, কারণ তোমাকে স্ক্রিপ্ট পড়তে হচ্ছে। শুধুমাত্র স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করলেই হবে না, যে স্ক্রিপ্টে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটার যে ছবিটা আমরা দেখতে পাই, সেই ছবিটা তোমাকে কিন্তু তৈরি করতে হবে। ছবিটা সঠিকভাবে যদি তুমি বুঝতে পারো, তবেই কিন্তু তুমি সেই ক্যারেক্টারটাকে প্লে করতে পারবে, কারণ আগে আমাদেরকে সেই ছবিটাকে দেখতে হয়। যাই হোক, গল্পের সঙ্গে অভিনয়ের কি সম্পর্ক সেটা আমি আজকে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আমরা তো ছোটবেলায় অনেক গল্প শুনেছি, গল্প শুনতে সবাই ভালোবাসে, যেমন ঠাকুমার ঝুলি, তোমরা মানে ছেলেবেলা থেকে আমরা শুনে আসছি। হ্যাঁ, ঠাকুমা দিদিমারা গল্প বললে খুব ভালো লাগতো, বা আমাদের সিনিয়র যারা ছিল তারা যদি গল্প বলতো তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগতো। এবং গল্প শুনে আগেকার দিনে মানুষ কি করতো, বাচ্চাদের ঘুম পাড়াতো, বাচ্চাদের খাওয়াতো। হ্যাঁ, সমস্ত কিছু গল্পের ছলে, গল্পটা মানুষের সঙ্গে এইভাবে যুক্ত। তারপরে যখন একটুখানি বড় হয় বা অনেক এজেড মানুষরা কি করে, গল্পের বই পড়তে থাকে, কারণ গল্পের বই কিন্তু মানুষকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়, এবং গল্পের বই পড়ে মানুষ অনেক আনন্দ পায়। গল্প থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। তো যাই হোক, আজকে গল্পগুলো আমরা মানে বইয়ের পাতা থেকে না পড়ে নেটওয়ার্কিং মারফত আমরা দেখছি। এখন কবিতা পড়া বলো, গল্প পড়া বলো, সব নেট থেকে, মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আমরা টোটাল ওই সাইটগুলো খুলে ফেলছি। শরৎচন্দ্র সমগ্র পড়বো, কি রবীন্দ্র সমগ্র পড়বো, কি বঙ্কিম সমগ্র পড়বো, যেটাই পড়ি না কেন আমরা কি করি, তাদের সেই সাইটগুলোকে খুলে ফেলি, খুলে সেই জায়গাগুলো থেকে আমরা পড়তে শুরু করি। বই পড়ে যে জিনিসটা উপলব্ধি করা যায়, সেটা কিন্তু মানে ল্যাপটপের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিন বা তোমার মোবাইল স্ক্রিনে কিন্তু পড়ে সেই উপলব্ধিটা করা যায় না। যেমন যখন স্ক্রিপ্ট রাইটিং করা হয়, হ্যাঁ, তুমি যখন একটা পেজের মধ্যে স্ক্রিপ্ট লিখবে, তখন যে তোমার মানসিকতা, তোমার যে একদম একাগ্রতা থাকবে, একটা যখন তুমি স্ক্রিপ্টটা যখন ল্যাপটপ কম্পিউটারে ওই কিবোর্ডের মধ্যে সুইচ টিপে করবে, তখন কিন্তু তোমার কনসেপ্ট হারিয়ে যায়। এটা যারা সবসময় কাজ করে তারাও ভালো করে বোঝে, যে আমি যখন কলমে লিখি তখন কিন্তু আমার কখনোই কনসেপ্ট হারিয়ে যায় না, আমার কলম চলতে থাকে, প্লাস আমার যে নলেজ থেকে, আমার যেখান থেকে যে সাবজেক্টটা আসছে, আমি যে ছবিটাকে দেখতে পাচ্ছি, সেই ছবিটা দেখছি আর আমি কিন্তু লিখে যাচ্ছি। কিন্তু যখন আমরা ল্যাপটপ কম্পিউটার ইউজ করি, তখন আমরা কি করি, তখন ওই সাবজেক্টটাকে ভাবছি, আবার কিন্তু আমাকে ওই কিবোর্ডের সুইচগুলোকে খুঁজতে হচ্ছে, কোথায় পেজ দেবো, কোথায় এগুলো নানান কিছু আমাকে সুইচ আছে, এই অক্ষরগুলোকে কিন্তু
খুঁজতে হচ্ছে, যখন খুঁজতে যাচ্ছি কোথাও একটা ভুল হলে আবার সেখান থেকে এটাকে কাটতে হবে, এই যে করতে গিয়ে আমাদের কিন্তু কনসেপ্টটা হারিয়ে যায়। যাই হোক, তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে যেটা বলছি, গল্পের বই খুব বেশি করে পড়তে হবে। পড়া মানে কিন্তু নরমালি পড়া না, খুব জোরে জোরে রিডিং করে পড়তে হবে। তারপর রিডিং পড়লে কি হয়, যেমন আগেকার দিনে সবাই বলতো জোরে জোরে পড়তে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা যে এডুকেটেড হচ্ছে এরা কিন্তু সবাই মনে মনে পড়ে, মনে মনে পড়লে তাদের ভাবটা নাকি বেশি বাড়ে। আবার আগেকার দিনে মানুষ বলতো জোরে জোরে পড়তে, যাতে আরো 5 জন শুনতেও পায় কি পড়ছে, কোথাও ভুল হলে বলে দিতে পারবে। প্লাস হচ্ছে তার কথা বলার ধরন, কথা বলার ভঙ্গিমা সেটা কিন্তু সুন্দর হয়ে ওঠে, এবং কোনো শব্দ, রফলা জফলা যে শব্দগুলো আমরা মনে মনে পড়লে কি হয়, সেগুলো আমাদের কিন্তু কিছু মনে হয় না, কিন্তু যখন আমরা জোরে পড়তে যাই, রিডিং করে পড়লে তখন কিন্তু আমাদের জিভের মধ্যে অনেক সময় আটকায়। তাই জোরে পড়লে সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়। যখন তুমি অ্যাঙ্কারিং করবে, অ্যাঙ্কারিং করার সময় কি করতে হয়, আমাদের কিন্তু পরিষ্কারভাবে ঝরঝর করে বাংলা বলতে হয়, ঝরঝর করে ইংলিশ হিন্দি প্রতিটা শব্দ কিন্তু পরিষ্কারভাবে বলতে হয়। তাই কিন্তু রিডিংটা খুব প্রয়োজন। তোমরা যারা অভিনয় জগতে আসছো তাদেরকে একটাই কথা বলবো, জোরে জোরে গল্প করো, কবিতা জোরে জোরে পাঠ করো, এবং সেটাকে সুমধুর করার জন্য যেভাবে বলতে হয়, যে ভাবটা গল্পের মধ্যে প্রকাশ পাচ্ছে সেই ভাবটা দিয়ে পড়তে হবে। এটা গেল। এরপর তোমাকে বলবো গল্প পড়ার যে স্টাইল। গল্প বলার স্টাইল কিন্তু এক একটা গল্পের এক এক রকমের হয়। ছোটদের গল্প বলার জন্য দেখবে ঠাকুমারা যেভাবে গল্প বলতো আগেকার দিনে, যেমন যার কারণেই এসেছিল ঠাকুমার ঝুলি। তো এখানে দেখবে একটা বাচ্চাদের আবেগপ্রবণ ব্যাপারটার জন্য তারা কিন্তু অন্যরকম ভাবে গল্পগুলো বলতে থাকে। কিভাবে বলে, যেমন তোমরা শুনেই থাকবে, তবে একটু আমি উপমা দিচ্ছি। যেমন ধরো, যদি একটা বাচ্চাকে আমি গল্প বলি, কি বলবো, এক ছিল রাজপুত্র, সেই রাজপুত্রের একটা ছিল বড় পক্ষীরাজ ঘোড়া, সেই ঘোড়ায় চড়ে রাজকুমার কি করত, 7 সমুদ্র পেরিয়ে যেত, সেই 7 সমুদ্রের পাড়ে ছিল এক রাজকুমারী। মানে এই যে একটা আবেগ ভাসানো, এই যে ভাসানো ব্যাপারটা, এটা কিন্তু একটা অন্যরকম স্টাইল। তো বাচ্চাদেরকে কেন এইভাবে বলা হতো, কারণ বাচ্চারা সেই আবেগটা নিয়ে ভেসে যেত। যখন বলতো যে পক্ষীরাজ ঘোড়া উড়ে যেত, তখন ওরাও সেই দেখতো যে পক্ষীরাজ ঘোড়া ডানা মেলে উড়ে যাচ্ছে, এবং সেটাকে সেইভাবে বলতে হতো। তখন তাদের মনের মধ্যে এই জায়গাটা দাগ কাটতো। যখন বড়রা কোনো গল্প উপস্থাপনা করে, তখন কিন্তু তাদের স্টাইলটা অন্যরকম হয়ে যায়। তো তাদের স্টাইলটা কিরকম, গল্পের বিষয়বস্তুটা যেরকম সেইভাবে, যেমন আমরা রেডিওর মধ্যে নানা রকম প্রোগ্রামগুলো শুনি, শ্রুতি নাটক শুনি, সেখানে কিন্তু সেই সাবজেক্টের একটা বিষয়বস্তু থাকে, বিষয়বস্তুটাকে আলাদাভাবে বলতে হয়। ডায়লগ থাকলে ডায়লগগুলোকে ডায়লগের মতো করে বলতে হয়। এই যে পড়লে কি হয়, বা গল্প শুনলে কি হয়, আমরা কিন্তু মানে মনিটর, টিভি স্ক্রিন বলো, মনিটর বলো, সেখানে আমরা সেই ছবিটা না দেখেও মনের ভিতরে একটা ছবি আঁকতে পারি। গল্প খুব ভালো করে শুনলে, মন দিয়ে শুনলে কিন্তু আমরা সেই সিনেমাটিক ব্যাপার, একটা সিনেমা কিন্তু আমরা মনের ভিতরে দেখতে পাই। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে আমারই লেখা একটা গল্প এইভাবেই শোনাচ্ছি। তোমরা সেই গল্পটা শুনে দেখো তোমরা ছবি আঁকতে পারো কিনা। যদিও আমি কয়েকটা ছবি তোমাদেরকে এখানে প্রেজেন্ট করব, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তারপরেও তোমরা তোমাদের মনের ভিতরে এই ধরনের একটা ছবি আঁকার চেষ্টা করো, এবং মনে করবে সেই ক্যারেক্টারটার জায়গায় নিজেকে বসাবে, নিজেকে বসিয়ে ভাবে যে ওই ক্যারেক্টারটা তুমি। তখন কিন্তু দেখবে তোমার একটা জায়গা তৈরি হবে। মানে গল্প এই কারণেই পড়তে হয়, অভিনয় করতে গেলে তোমাকে কিন্তু সেই গল্পটা বুঝতে হবে, এবং গল্পটার ছবিটা কি ধরনের হবে সেটাকে কিন্তু তোমাকে মনের মধ্যে আঁকতে হবে। সেই ছবিটা যদি সঠিকভাবে আঁকতে পারো, তবেই কিন্তু তুমি ক্যামেরার সামনে সেটাকে বাস্তবায়িত করতে পারবে, এবং তবেই তোমার সেই ছবিটা কিন্তু গ্রহণযোগ্য হবে, এবং ছবিটা পজিশন পাবে। যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি একটা গল্পের মধ্যে দিয়ে, শুনতে থাকো। গল্পটির নাম হকার। ঘন কুয়াশার চাদরে ঢাকা সিরাজনগর। সিঙ্গেল রেল লাইনের একটিই মাত্র প্ল্যাটফর্ম। ঠান্ডায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা কতকগুলো মানুষ, আর ট্রেনের অপেক্ষায় আর একজন হকার। শিয়ালদহ টু লালগোলা প্যাসেঞ্জার এসে থামল সিরাজনগর প্ল্যাটফর্মে। ব্যস্ততার ডেলি প্যাসেঞ্জারি মানুষগুলোর ভিড় ঠেলে ফার্স্ট কম্পার্টমেন্টে সেই ডিম বিক্রেতা হকার ভাইও ভিড়ের মাঝে মিশে গেল। ট্রেনের সিগন্যালের হুইসেল বেজে উঠল। ভিড় ট্রেনের মধ্যে যখন মানুষের পা ফেলার জায়গা নেই, তখন স্বাচ্ছন্দ্যে হকারি করতে পারে সাবির। এক বালতি সিদ্ধ ডিম নিয়ে বাঁ হাতের কায়দায় ধরে বিক্রি করছে। হকারি জীবনে সাবিরের প্রায় 25 বছর কেটে গেছে। অভিজ্ঞতাও হয়েছে বেশ অনেক। এক একজন ডেলি প্যাসেঞ্জারি মানুষের অনুভূতি এক এক রকমের।
আর মহিলাদের গায়ে গা ঠেকে গেলে যে কত গালিগালাজ খেতে হয় একমাত্র সাবির ভাইদের মতো হকাররাই জানে। আর একটা কম্পার্টমেন্টে একই সমতুল্য জিনিস বিক্রেতা হকার ভাই উঠলে তাহলে তো আর কথাই নেই, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগে যায়, অনেক সময় হাতাহাতিও হতে দেখা যায়। প্রতিদিনের মতো আজও সকাল 6টায় সিরাজনগর থেকে প্রথম কম্পার্টমেন্টে ডিমের খোসা ছাড়িয়ে সুতোর কায়দায় দুফালা করে কেটে মাঝখানে একটু বিট লবণ দিয়ে এক ভদ্রলোকের হাতে তুলে দিয়ে 6 টাকা প্রাপ্য মূল্য বুঝে নেয়। কম্পার্টমেন্টের ঠিক মাঝামাঝি অংশে দেখা সমগোত্রীয় এক ডিম বিক্রেতা আধপাগলি মহিলার সঙ্গে। তাকে দেখেই সাবির স্তম্ভিত, হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাবিরের মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তারই পরিচিত কেউ, না হলে এতক্ষণ এই দুজনের মধ্যে গোলযোগ বেঁধে যেত। মুখের ভঙ্গিমা দেখেই বোঝা গেল মহিলাটিও চেনে এই লুঙ্গি পরা এক ভর্তি মুখ দাড়িওয়ালা লোকটিকে। দুজনেই নির্বাকের মতো পাশ কাটিয়ে নিয়ে যে যার মতো কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল। পরবর্তী প্ল্যাটফর্মে নামার জন্য সাবির কম্পার্টমেন্টের গেটের সামনে এসে দাঁড়ালো। মুখের মধ্যে কেবল একটাই প্রশ্নের ছাপ। মনে মনে ভাবল, জুলেখা ভিক্ষে করা ছেড়ে দিয়ে এখন ডিম বিক্রি করছে। সাবিরের চোখের সামনে ভেসে উঠল একটা অতীতের ছবি। মুর্শিদাবাদ প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের মুখের কাছে কোলে সদ্যজাত একটি শিশুকে নিয়ে টিকিট সংগ্রহকারীদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করছে। রোগা প্যাংলা একটা বাচ্চা এক নাগাড়ে কেঁদেই চলেছে। ডেলি প্যাসেঞ্জারের টিকিট সংগ্রহকারীরা জুলেখাকে দেখে বিরক্ত প্রকাশ করে চলে যাচ্ছে। ভদ্রলোকেরা শিক্ষিত হলেও আজও এই সমস্ত ভিখারিদের ঘিন্ন জাত বলেই দেখে। ঘামে ভেজা পরিশ্রমের মূল্য তারা বোঝে না। সেই সময়টা ছিল পৃথিবীর পিঠ পুড়ে যাওয়ার মতো গরম। সাবির তখন দই লস্যি বিক্রি করত তৃষ্ণার্ত মানুষদের প্রাণ জুড়ানোর জন্য। একটি ট্রেনের কম্পার্টমেন্টে উঠতে যাওয়ার সময় পিছন থেকে সাবিরের হাতটা ধরে টেনে ধরল জুলেখা। কোলের সন্তানের পিতৃত্বের দাবি করে উঠল, যেটা সাবির শিশুটির জন্মের 10 মাস আগেও মেনে নিতে পারেনি, আর আজও অস্বীকার করল এবং চলন্ত ট্রেনে উঠে পড়ল। জুলেখা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। ট্রেনটি কখন যে পলাশী প্ল্যাটফর্ম ছুঁয়েছে সাবিরের হুঁশ নেই। কয়েকটা যাত্রী পিছন থেকে ধাক্কা দিতেই তার হুঁশ ফিরল এবং প্ল্যাটফর্মে নেমে দৌড়ালো সেকেন্ড কম্পার্টমেন্টের দিকে। কম্পার্টমেন্টে উঠেই আবার যেন সাবিরের চোখ জুলেখাকেই খুঁজছিল, আর মনে মনে ভাবছিল, এত ঝড়ঝাপটার পরেও জুলেখা। প্ল্যাটফর্মের কুকুর বিড়ালের মতো অবহেলায় পড়ে থাকতে থাকতে কখন যে যুবতী হয়ে উঠেছে জুলেখা নিজেও জানে না। ফ্লাইওভারের নিচে রাতের অন্ধকারে একা গুটিসুটি হয়ে কুঁকড়ে পড়ে থাকে জুলেখা। একদিন প্রবল নিম্নচাপের বৃষ্টিতে ভিজে সেই ফ্লাইওভারের নিচেই আশ্রয় নেয় সাবির। তার শীতল হওয়া শরীরটা কখন যে উষ্ণ হয়ে ওঠে সে নিজেও জানে না। সারা রাত কেটে যায় এইভাবে। ভোর হওয়ার আগেই আগুন নেভা ছাইয়ের মতো উড়ে যায় ফার্স্ট ট্রেনে হকারি করতে সাবির। নদীর জোয়ারের জল বাড়তে থাকে, স্রোতের টানে ভেসে আসে কত খড়কুটো। আবার ভাটার সময় কোথায় যে তারা হারিয়ে যায় কেউ তার খবর রাখে না। এখন অনেক কীটপতঙ্গও ভন ভন করে ঘোরে সদ্য ফুটে ওঠা পদ্মকুলির চারপাশে। সবাই মধুর লালসাতেই ছুটে আসে। ফুল তুলতে আসে কেবল মালি, কিন্তু পোকা লাগা ফুলও মালিও ছুঁড়ে ফেলে দেয় ওই ডাস্টবিনে। সে প্রতিষ্ঠা পায় না শতদলের মাঝে। ট্রেনের সিগন্যাল দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জানালার প্ল্যাটফর্ম দিয়ে সাবিরের চোখ যেন জুলেখাকেই খুঁজে চলেছে। ট্রেনের গেটের কাছে এসে হঠাৎই সাবিরের চোখ আবার আটকে গেল জুলেখার উপর। কিন্তু ট্রেন ধীর গতিতে পলাশী প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে পাগলচণ্ডী স্টেশনের দিকে। পলাশীর 2 নম্বর প্ল্যাটফর্মের লালগোলা প্যাসেঞ্জারটি এখনও দাঁড়িয়ে। ট্রেনের 10 নম্বর কম্পার্টমেন্টের গেটে ডিমের বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে জুলেখা। চোখের কোণে জল চকচক করছে। একটি গাছ ঊর্ধ্বমুখী হলেও কখনো আকাশ ছুঁতে পারে না যতক্ষণ না আকাশ নিম্নগামী হয়। লালগোলা প্যাসেঞ্জারের সিগন্যাল দিতেই এক ভদ্রলোক দৌড়ে এসে ট্রেনে উঠতে গেল। সেই সময় লাগলো জুলেখার সঙ্গে ধাক্কা।
ডিমের বালতিটা তো হাত ফসকে পড়ল প্ল্যাটফর্মে। ট্রেনের গতি বেড়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার আগেই জুলেখা চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিয়ে নামলো। ডিমগুলো ছড়িয়ে পড়ল গোটা প্ল্যাটফর্ম জুড়ে। দূর থেকে ছুটে এলো দুটো কুকুর লোভনীয় দৃষ্টি নিয়ে। সাবির তখন হতাশ দৃষ্টিতে অনেক দূরে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে। ট্রেনের গতি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। যাই হোক, তোমাদেরকে শোনালাম আমার এই গল্পটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গল্প থেকে তোমরা কতটা কি উপকৃত হলে বা তোমরা নিজেদেরকে ওখানে অ্যাড করতে পেরেছো কিনা সেটাও অবশ্যই আমাকে জানিও। আর যেটা বলবো, তোমাদের যার যে বিষয়ের বক্তব্য আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। আমি সেই রিলেটেড ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। নমস্কার।